আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিক বোর্ড সলিউশন করছিলাম তারই একটি ধারাবাহিক পর্ব। এবং এই পর্বে আমরা আজকে সলিউশন করব সিলেট বোর্ড 2023-এর একটি অঙ্ক। এবং আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক ভালো মতো পড়াশোনা করছো এবং নিজেকে নিজের জায়গা মতো নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছো। ঠিক আছে, সো চলো আমরা সলিউশন করি। প্রথম গিয়ে সিলেট বোর্ড 2023 আজকের যে আমাদের অঙ্ক, এবং এখান থেকে আমরা প্রত্যেকটা অঙ্কের ইনশাল্লাহ খুব পিন পয়েন্ট সহকারে আমরা কি করব, প্র্যাকটিস করব। এবং প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের কাছে তুলে ধরবো, যেন তোমাদের কাছে মনে হয় যে না, এটা শুধু একটা বোর্ড সলিউশন না, এটা এই টাইপের যত অঙ্ক থাকবে সবগুলো আমরা পারবো। ওকে, তাহলে যেমন গিয়ে আমাদের অঙ্ক কত নম্বর অঙ্ক আমাদের সিলেট বোর্ড 2023। ওকে, এবং এটা প্রথম নাম নীলিমা ফার্মেসি, 2022 সালের জুলাই মাসের তার কাজ। এবং আমরা ভালো করে জানি জুলাই মাস 31-এ। ওকে, ডান। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্ন পড়বো এবং প্রশ্ন পড়ে আমরা দেখবো তারা কি কি বলতে চাচ্ছে। তো প্রশ্নের মধ্যে আমরা যখন দেখি সেটা নীলিমা ফার্মেসি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলছে। প্রারম্ভিক মূলধন বলতে বোঝাচ্ছে বছরের শুরুতে যে মূলধনটা দেওয়া হয় সেটা, এবং এরপরে জুলাই 4, 10, 15 এবং 20 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। এবং তারপরে আমাদের বলছে কি তৈরি করতে, তারপরে আমাদের বলছে জুলাই 30-এর লেনদেন দ্বারা একটি ভাউচার তৈরি করতে। সো ভাউচার কেন তৈরি করি, কোনটার জন্য কোনটা তৈরি করি, সবই আমরা তোমাদের ডিটেলস বুঝিয়ে দেব ইনশাল্লাহ। সো এটা নিয়ে তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। সো আমরা বিশ্বাস করি যে এই অঙ্কটা তোমরা চমৎকারভাবে সলভ করতে পারবে। আমি ক নম্বরের প্রশ্ন সলভে যাচ্ছি, সবাই আমার সাথে মনোযোগ দাও। দেখো, জুলাই মাসের 1 তারিখে তাদের প্রারম্ভিক মূলধন ছিল, জুলাই মাসের 1 তারিখে প্রারম্ভিক মূলধন ছিল নগদে 1.5 লাখ টাকা। এবং প্রতিটি, দেখো এখানে একটা গেম খেলছে, প্রতিটি 60,000 টাকা মূল্যের। তার মানে এখানে 3টি আলমারি তারা বিক্রয় করছে, সরি নিয়ে আসছে, সেটা প্রত্যেকটার দাম 60,000। তার মানে এটা কিন্তু আসলে মূলধন 60,000 টাকা না, এইটা 60,000 ইন্টু 3। তার মানে টোটাল কত হবে, 1,80,000 টাকা। তার মানে বছরের শুরুতে যা যা নিয়ে বিজনেস শুরু করে তাকেই আমরা প্রারম্ভিক মূলধন বলি। এবং প্রারম্ভিক মূলধনের যে সুন্দর একটা সূত্র আছে, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তার মানে এটা আমরা কিভাবে করি, প্রারম্ভিক মোট সম্পদগুলো যা আছে সেটা যোগ করি, তার সাথে আমরা দায়টা মাইনাস করি। এখন যদি দায় না থাকে তাহলে আমরা সেখানে 0 বসায় দিই। তো এই অঙ্কে দেখো এখানে কোনো রকমের কোনো দায় নাই, এখানে আছে কি সবগুলো সম্পদ। তার মানে সবগুলো সম্পদ আমরা যোগ করলেই আমাদের প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে। এবং এখানে আমাদের একটা টুইস্ট দিয়ে দিছে, সেটা প্রতিটি 60,000 টাকা মূল্য এবং 3টি আলমারি। এখানে কিন্তু দেখো অনেকেই মনে করবে 60,000 টাকার 3টি আলমারি মানে এই 3টা আলমারির দাম 60,000 টাকা, সেটা না। এখানে সুন্দর করে ক্লারিফাই করা আছে যে প্রত্যেকটার দাম 60,000। সো 3টি আলমারি 1,80,000 টাকা। তাহলে এটা আমরা যোগ করে দেখি যে আমাদের অ্যান্সার কি আসে। আমরা একটু চলো দেখে আসি যে কিভাবে ওটার অ্যান্সারটা তৈরি করছে। ওকে, ডান। তাহলে আমরা একটু দেখি এই যে সিলেট বোর্ডের যে অ্যান্সারটা, আমরা তাহলে ক নম্বর অ্যান্সার দেখি। দেখো ক নম্বরে কি করছে, ক নম্বরে নগদ যে টাকাটা ছিল 1,50,000 টাকা, এই যে সেটা ওরা ধরছে। এবং তার সাথে আসবাবপত্র যে ছিল এই 3টা, মানে প্রত্যেকটা 60,000 টাকা করে 1,80,000 যোগ করে হয়েছে 3,30,000 টাকা। এবং এখানে বিষয় শুধুমাত্র সম্পদ আছে বলে সম্পদের যোগফলগুলি আমার প্রারম্ভিক মূলধন হয়েছে। যদি এখানে কোনো দায় থাকতো তাহলে অবশ্যই সেটা বাদ হতো। আরেকটা তথ্য তোমাদেরকে বলে দিই, মনোযোগ দিয়ে শুনো, যদিও এই অঙ্কে সেটা নাই। যদি ঋণ অথবা ব্যাংক ঋণ থাকে, যদি ঋণ অথবা ব্যাংক ঋণ থাকে, ওই টাকাটা একবার নগদের সাথে যোগ হবে, আরেকবার দায় থেকে বাদ হবে। একবার নগদের সাথে যোগ হবে, আরেকবার দায় থেকে বাদ হবে। ধরো তোমার এখানে ঋণ ছিল 40,000 টাকা, তাহলে এই ঋণ নিলে তোমার এখানে যোগ হইতো নগদের সাথে 1,50,000 প্লাস 40, আর এখান থেকে দায় থেকে শুধু 40,000 টাকা বাদ যাইতো। এখন আমাকে বলতে পারো যে ভাইয়া ঋণ নিলে তাহলে নগদের সাথে যোগ হবে কেন? দেখো, ঋণটা শুধু স্বাভাবিকভাবে একটা দায় হিসাবে আসে না, ঋণ স্বাভাবিকভাবে আরও একটা জিনিস নিয়ে আসে। কি নিয়ে আসে? আরেকটা জিনিস নিয়ে আসে তোমার নগদ। কারণ কি, যখন তুমি ঋণ নাও তখন আমরা ডেবিট ক্রেডিট কি করি, যখন তুমি ঋণ নাও তখন আমরা ডেবিট করি নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট, বা নগদান হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তার মানে একবার নগদ বাড়াচ্ছে, একবার দায় বাড়াচ্ছে। সো এই জায়গাটায় যখন আমরা ঋণ নিব, এখানে কি করতে হবে, এখানে আমার এই ঋণের টাকাটা
একবার নগদের সাথে যোগ হবে আর একবার হচ্ছে এটা ঋণ হিসাবে বাদ হবে। যদি আমার কোনো ঋণ না থাকে তাহলে এই কাজটা করা লাগবে না। এবং অন্যান্য অঙ্কের ক্ষেত্রে, অন্যান্য দায়ের ক্ষেত্রে যেমন হচ্ছে পাওনাদার আছে, অন্যান্য দায়ের ক্ষেত্রে যেমন হচ্ছে পাওনাদার আছে বা প্রদেয় বিল আছে, এই ধরনের যে দায় আছে সেগুলোর ক্ষেত্রে এটা করা লাগবে না, শুধুমাত্র আমরা দায় হিসেবে বাদ দিয়ে দিব। সো আমাদের এই অঙ্কে যেহেতু এমন কোনো দায় বা সম্পত্তি কোনো কিছুই নাই, তাহলে আমাদের এই অঙ্কে শুধুমাত্র সম্পদগুলো যোগ করলেই আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে গেছে। ডান। ওকে, এবার দেখো আমরা কি করব। আমরা এবার হচ্ছে গিয়ে কি করব লক্ষ্মী ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা এবার এখানে এই যে কি বলছে হচ্ছে 4, 10, 15, 4, 10, 15, 20 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আসলে আমাদের এখানে সাধারণ জাবেদাগুলো কি কি আছে। প্রথমে দেখো 4 তারিখের যে লেনদেন আছে, এই 4 তারিখের লেনদেনে এখানে বলা আছে, কি বলা আছে? 4 তারিখের লেনদেনে বলা আছে হচ্ছে ধারে ঔষধ ক্রয়। তাহলে এই যে ধারে ঔষধ ক্রয় এটা বলা আছে, এটা যে বলা আছে ধারে ঔষধ ক্রয়, এটা যে বলা আছে, এই ঔষধটা আমার কি? এটা হচ্ছে একটা ফার্মেসি। তার মানে এই ঔষধটা হচ্ছে তার পণ্য। এটা আমরা ভালো করে জানি, যখন আমরা কোনো পণ্যদ্রব্য ক্রয় করি তখন আমরা সেটাকে সাধারণত ক্রয় হিসাবেই লিখি। আর ধারে যেহেতু আমরা ক্রয় করছি, তার মানে এখানে আমার প্রদেয় হিসাব বাড়ছে। কি বাড়ছে? প্রদেয় হিসাব বাড়ছে। তাহলে দেখো আমরা এটাকে যদি জাবেদা লিখি, এটাকে আমরা জাবেদা লিখতে পারি, যেহেতু আমরা ধারে ঔষধ ক্রয় করছি তাহলে এখানে আমরা লিখব প্রদেয় হিসাব ডেবিট, আর হচ্ছে প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট, আর ক্রয় হিসাব ডেবিট। কারণ কি লক্ষ্মী ভাই? আমরা সিম্পল ভাবে জানি যে ক্রয় করলেই ব্যয়, ব্যয় হইলেই ডেবিট। পণ্যদ্রব্য ক্রয় করলেই ব্যয় আর ব্যয় হইলেই ডেবিট। তাহলে ক্রয় করলে আমার কি হয়? এক্সপেন্স বাড়ে। যেহেতু আমার এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স বাড়লে আমার ডেবিট, আর এইদিকে যেহেতু আমরা ধারে ক্রয় করছি, তাহলে কি আমরা নগদ টাকা দিছি? আমরা ধারে ক্রয় করছি, আমরা কি নগদ টাকা দিছি? দেই নাই। আমরা ধারে ক্রয় করছি, আমরা কি দিচ্ছি? আমরা হচ্ছে পাওনাদার বাড়াইছি। পাওনাদার যেহেতু বাড়ছে, তার মানে এখানে আমার এল বাড়ছে। এল মানে হচ্ছে দায়, আর দায় বাড়লে হচ্ছে ক্রেডিট, এখানে হচ্ছে ডেবিট। এটা কিন্তু আমরা ভালো করে জানি। তোমাদের বোঝার জন্য আমি আবারও এটাকে মনোযোগ দিয়ে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো লক্ষ্মী ভাই। সেটা হচ্ছে যখন আমরা ধারে পণ্যদ্রব্য ক্রয় করি তখন হচ্ছে আমাদের ক্রয় হিসাব ডেবিট, মানে ব্যয় বাড়লো। আর এটা যেহেতু আমি ধারে ক্রয় করছি, তাহলে হচ্ছে এখানে আমার প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। যদি নগদে হইতো তাহলে নগদান ক্রেডিট হইতো, যদি ব্যাংক হইতো তাহলে ব্যাংক ক্রেডিট হইতো। এই হচ্ছে গিয়ে আমার কি 4 তারিখের লেনদেন। ঠিক আছে, এবার আমরা দেখি আমাদের এখানে পরবর্তী লেনদেন আমাদের কি বলছে। 4 তারিখের পরে আমাদের বলছে হচ্ছে 10 তারিখের লেনদেন। তাহলে 10 তারিখের লেনদেন আমাদের কি বলছে দেখো, দোকানে ব্যবহৃত পুরাতন দুটি ফ্যান, দোকানে ব্যবহৃত পুরাতন দুটি ফ্যান বিক্রয়। তার মানে পুরাতন দুইটা আমরা কি করছি? ফ্যান বিক্রয় করে দিচ্ছি। তো পুরাতন যেহেতু দুইটা ফ্যান আমরা বিক্রয় করে দিচ্ছি, এর ফলে কি আমার টাকা বাড়ছে না কমছে? এর ফলে অবশ্যই আমার টাকা বাড়ছে। কি টাকা বাড়ছে? নগদ টাকা নাকি ব্যাংকের টাকা? এইটা আমাদের যেহেতু কোনো কিছু বলা নাই যে এই ফ্যানটা আমরা কিসে বিক্রয় করছি, তার মানে অবশ্যই এটা আমরা নগদে বিক্রয় করছি। আমি কি তোমাদের কথাটা বুঝতে পারছি? ওকে, এবার শুনো, যেহেতু এটা আমরা নগদে বিক্রয় করছি তাহলে আমাদের নগদ টাকা বাড়ছে। আর এই যে ফ্যান যেটা আছে, এটাকে আমরা কি বলি? এই ফ্যান যেটা আছে এটাকে আমরা বলি অফিস সরঞ্জাম। অফিসে যে যন্ত্রপাতি বিক্রি হয় বা অফিসে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় তাকে আমরা বলি অফিস সরঞ্জাম। তার মানে এটা আমরা ভালো করে বুঝলাম, যেহেতু আমার দোকানে ব্যবহৃত পুরাতন ফ্যান বিক্রয় হয়েছে এবং এইটা হচ্ছে আমার বিক্রয় হয়ে নগদ টাকা আয় হয়েছে, তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর এইটা বিক্রয় করে আমি কি পাইছি? এটা বিক্রয় করে আমি নগদ টাকা পাইছি, তার মানে হচ্ছে আমার নগদান হিসাব ডেবিট। আর যেহেতু এটা বিক্রয় করে আমার কি চলে গেছে? আমার পুরাতন একটা ফ্যান চলে গেছে। এই ফ্যানটাকে আমরা বলতাম অফিস সরঞ্জাম।
তাহলে এই অফিস সরঞ্জাম হচ্ছে আমার জন্য ক্রেডিট, অফিস সরঞ্জাম হচ্ছে আমার জন্য ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। এবার দেখো কেন হয়েছে, এটার একটা প্রপার আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। যেহেতু এটা তোমাদের আমি কি করছি, যেহেতু তোমাদের এটা আমি বুঝাইছি, তারপরও তোমাদের এটা আমি আর একবার ভেঙে বুঝাবো যে দেখি আমাদের জাবেদা এন্ট্রি অনুসারে এটা কিভাবে আমাদের বাড়ে বা কমে। ঠিক আছে, ওকে লক্ষ্মী ভাই। এবার দেখো তাহলে যেহেতু আমরা পুরাতন ফ্যান বিক্রয় করছি, তাহলে আমার এখানে কি হয়েছে, পুরাতন ফ্যান বিক্রয় করলে আমার এখানে কি হয়েছে, আমার এখানে নগদ টাকা বাড়ছে, তার মানে নগদান হিসাব ডেবিট। এইটার পাশে ব্যাখ্যা দিয়ে দেই, কারণ কি আমার অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট আমরা জানি। আবার বিক্রয় করছি, এটা কি বিক্রয় লিখবো? নো, এটা আমার কোনো পণ্যদ্রব্য বিক্রয় না। আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় বিক্রয় বা ক্রয় লিখি, এখানে আমরা লিখবো যে সম্পত্তি গেছে সেটা। তাহলে ওই সম্পত্তির নাম ছিল কি, ওই সম্পত্তির নাম ছিল অফিস সরঞ্জাম। ওইটা হচ্ছে আমার আরেকটা সম্পত্তি, ওটা কি চলে গেছে না আসছে? ওটা হচ্ছে চলে গেছে, তার মানে একবার আমার অ্যাসেট কমছে। তাহলে আমরা জাবেদার সূত্র অনুসারে জানি একবার যদি আমার সম্পত্তি বাড়ে, আই মিন সম্পত্তি ব্যয় এবং উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট, সম্পত্তি ব্যয় উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট, এবং যদি কমে তাহলে ক্রেডিট। তাহলে এটা দুইটাই আমার সম্পত্তি, একটা বাড়ছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডেবিট, একটা কমছে এবং এর জন্য আরেকটা ক্রেডিট। ডান, ওকে। এবার দেখো আমাদের পরবর্তী লেনদেনে কি বলছে, 15 তারিখের যে লেনদেন, 15 তারিখের লেনদেন বলছে কি, দোকানের সামনে 5,000 টাকা ব্যয়ে ডিজিটাল সাইনবোর্ড দেওয়া হলো। দেখো ভাই, সহজ কথা হচ্ছে প্রচারণা মানেই বিজ্ঞাপন, সেটা ডিজিটাল সাইনবোর্ড হোক আর অ্যানালগ সাইনবোর্ড হোক, এটা কিছুই ডিপেন্ড করে না। প্রচারণা করলেই সেটা হচ্ছে তোমার জন্য একটা মানে বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন যেহেতু দিছি, তাহলে অবশ্যই আমার একটা টাকা ব্যয় হয়েছে, অবশ্যই আমার একটা কি ব্যয় হয়েছে, টাকা ব্যয় হয়েছে। এই টাকাটা আমরা কিসে দিচ্ছি, এইখানে কোনো কিছু বলা আছে যে ধারে করছি? না, এখানে বলা নাই যেটা আমরা ধারে করছি। এখানে কি বলা আছে এটা আমরা হচ্ছে গিয়ে নগদে করছি? কিছু বলা নাই, তার মানে এটা আসলে আমরা নগদে করছি। যদি এটা আমরা ধারে করতাম তাহলে বলা থাকতো, যদি এটা আমরা ব্যাংকে করতাম তাহলেও বলা থাকতো। যেহেতু কিছুই বলা নাই, তার মানে হচ্ছে এটা আমরা নগদে করছি। তাহলে এই বিজ্ঞাপন আমার জন্য কি, বিজ্ঞাপন আমার জন্য কি ভাই? বিজ্ঞাপন আমার জন্য হচ্ছে একটা ব্যয়। বিজ্ঞাপন আমার জন্য কি, একটা ব্যয়। তাহলে বিজ্ঞাপন যেহেতু আমার করছি, তাহলে বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়। তাহলে আমরা এখানে লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর এখানে আমরা কি দিচ্ছি, নগদ টাকা দিচ্ছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কেন, এবার লজিক আসো। বিজ্ঞাপন আমার একটা ব্যয়, এক্সপেন্স বাড়ছে, তার মানে আমার ব্যয় বাড়লে কি হবে, ডেবিট, আমরা জানি। এইখানে কি হয়েছে, বিজ্ঞাপন দিতে গিয়ে আমার অ্যাসেট কমছে। অ্যাসেট মানে হচ্ছে আমার সম্পদ কমছে, সম্পদ কমলে কি, ক্রেডিট। আমরা এটা ভালো করে জানি, সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে তাহলে ক্রেডিট। এই হচ্ছে গিয়ে তোমার জাবেদা। এখানে সুন্দর করে আমরা একটু কারণ লিখলে আবার কি লিখতাম, কারণ লিখতাম সুন্দর, নগদে বিজ্ঞাপন দেওয়া হলো, নগদে বিজ্ঞাপন দেওয়া হলো, শেষ। আর কি কোনো রকমের কোনো বাড়তি কাজ আছে এখানে? নাই। এবার আমরা কি করব, দেখো পরবর্তী যেটা ছিল সেটা আমাদের কি ছিল ভাই, এইটা আমাদের ছিল 20 তারিখের মালিকের ব্যক্তিগত। ভাই মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি প্রতিষ্ঠান থেকে করে থাকে, মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি প্রতিষ্ঠান থেকে করে থাকে, অবশ্যই সেটা হচ্ছে গিয়ে একটা উত্তোলন। মালিক ব্যক্তিগতভাবে কোনো সুবিধা যদি প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকে, সেটাকে আমরা অবশ্যই কি বলি, উত্তোলন বলি। সো এখানে দেখো মালিকের ব্যক্তিগত আয়কর, বাস কি হিসাবে নিছি, ব্যবসায় থেকে নিছি। কত টাকা নিছি, 5,000 টাকা। মালিক কোনো কিছু ব্যবসায় থেকে নিলেই সেটাকে আমরা উত্তোলন বলি, মালিক কোনো কিছু ব্যবসায় থেকে নিলেই সেটাকে আমরা উত্তোলন বলি। তাহলে এখানে কি নিছে, টাকা নিছে, তাহলে এটা হচ্ছে একটা উত্তোলন। আর ব্যবসায় থেকে কি কমছে, ব্যবসায় থেকে তোমার টাকা কমছে, ব্যবসা থেকে কি কমছে, টাকা কমছে, ব্যবসা থেকে কি কমছে,
টাকা কমছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটার জাবেদাটা কি হয় আসলে। তাহলে লক্ষ্মী ভাই সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, যখন আমরা বললাম মালিক কিছু নেয় সেটাকে আমরা বলি উত্তোলন। ওকে, মালিক যখন কিছু নেয় সেটাকে আমরা বলি উত্তোলন। মালিক যখন কিছু নেয় সেটাকে আমরা বলি উত্তোলন। তাহলে উত্তোলন করছে, মালিক নিছে, উত্তোলন হিসাব ডেবিট। এবার কি করছে উনি নিয়ে সেটা আমার দেখার কোনো দরকার নাই, ও প্রতিষ্ঠান থেকে নিছে, তার মানে এটা একটা উত্তোলন। যেহেতু প্রতিষ্ঠান থেকে নিছে এবং এটা একটা উত্তোলন, এরপর আসি ও কি নিছে, ও নগদ টাকা নিছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হইলে আমার ড্রয়িং হয়েছে, ড্রয়িং যদি বাড়ে তাহলে হয় ডেবিট, আর নগদ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট যদি কমে তাহলে হয় ক্রেডিট। তো জাবেদার সূত্র হচ্ছে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, যদি বাড়ে তাহলে ডেবিট, যদি কমে তাহলে ক্রেডিট। দায় অবলিক আয় অবলিক মূলধন, যদি বাড়ে তাহলে ক্রেডিট, আর যদি কমে তাহলে ডেবিট। তাহলে আমরা এটার জাবেদাটাও পেরে গেলাম। কারণ কি লিখবা, এভাবে লিখতে পারো প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন, শেষ, আর কোনো কিছু লেখার দরকার নেই। ওকে ডান লক্ষ্মী ভাই, সবাইকে মনোযোগ দিয়ে শুনতে পারছো? ওকে পারছো। এবার আমরা চলো একটু অ্যান্সারগুলো আমরা মিলাই আসে, মনের খুঁতখুঁতি দূর করে ফেলি। দেখো, যেহেতু আমরা ধারে ওষুধ কিনছিলাম, ওষুধই আমার পণ্য ছিল, এর জন্য হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, শেষ। এরপর হচ্ছে ওই যে পুরাতন ফ্যান বিক্রয় করছিলাম, তার মানে নগদান হিসাব ডেবিট, ফ্যান বিক্রয় করে পাইছি, যেহেতু ব্যাংক ট্যাঙ্ক কোনো কিছু বলা নাই। আর অফিস সরঞ্জাম, মানে পুরাতন ফ্যান বিক্রয় করছি, ওটা অফিস সরঞ্জাম হয়। মনে রাখবা অফিসে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে অফিস সরঞ্জাম বলে, অফিস সরঞ্জাম ক্রেডিট। এখানে কেন বিক্রয় হলো না, কারণ সম্পত্তি ক্রয় বিক্রয় করলে কখনোই বিক্রয় হবে না। এরপরে প্রচারণার জন্য আমরা সাইনবোর্ড লাগাইছি, সাইনবোর্ড মানেই বিজ্ঞাপন, প্রচারণার জন্য যা লাগাবো তাই বিজ্ঞাপন, বিজ্ঞাপন ব্যয় ডেবিট, নগদ টাকা চলে গেছে তাই ক্রেডিট। মালিক কিছু নিয়ে খরচ করলেই উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, আর এটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, যেহেতু মালিক তার আয়কর দিচ্ছে। ডান, আমরা চমৎকারভাবে আমাদের খ নম্বরের কোশ্চেন শেষ করে ফেলছি। এখন আমরা গ নম্বরের দিকে ধাবিত হচ্ছি। ইনশাল্লাহ আমার ভাই বোনেরা সবাই আমার সাথে আছে। তাহলে আমরা একটা ভাউচার তৈরি করব। কত তারিখে লেনদেন দিয়ে ভাউচার তৈরি করব আমরা লক্ষ্মী ভাই, সবাই একটু মনোযোগ দাও। আমরা ভাউচার তৈরি করব হচ্ছে গিয়ে 30 তারিখের লেনদেন দ্বারা। এখানে সুন্দর করে বলে দিছে, কারণ তারা একটা ভদ্রলোক। শোনো ভাই, 30 তারিখের কেন ডেবিট ভাউচার হবে? সহজ কথা, ব্যয়ের জন্য যে ভাউচার হয় সেটা হচ্ছে ডেবিট ভাউচার, আয়ের জন্য যে ভাউচার হয় সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার। আমাকে যদি এভাবে কোনো তারিখ উল্লেখ না করেও দেয়, আমাকে যদি বলে যে 30 তারিখের লেনদেন দিয়ে একটি উপযুক্ত ভাউচার তৈরি করো, তাহলে আমি দেখবো আগে ওটা কি আমার ক্রেডিট নাকি ডেবিট, মানে আয় নাকি ব্যয়। আয় হইলে ক্রেডিট ভাউচার, ব্যয় হইলে ডেবিট ভাউচার। আর যদি আমাকে বলে যে উপযুক্ত লেনদেন দ্বারা একটি ডেবিট ভাউচার তৈরি করো, তাহলে আমি এখানে খুঁজবো কোনটা আমার ব্যয়। আবার যদি বলে উপযুক্ত লেনদেন দ্বারা একটা ক্রেডিট ভাউচার তৈরি করো, তাহলে আমরা খুঁজবো কোনটা আমার আয়। সহজ কথা, ধীরে ধীরে বলি, মনোযোগ দিয়ে শুনো ভাই। ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের জন্য, ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের জন্য, সিম্পল অ্যাজ দ্যাট। সুন্দর করে মনে রেখে দিতে হবে। ওকে চলো তাহলে আমরা শুরু করি। বাড়ির মালিক জনাব আশিককে ফার্মেসির ভাড়া পরিশোধ করা হলো 10,000 টাকা, ডেবিট ভাউচার নং 105। চলো আমরা সাথে সাথে করে আসি, চলো। ওকে চলো, তাহলে এখানে দেখো এই ভাউচারটা তৈরি করে কে, যে ব্যয় করে সে। ব্যয় করছে কে? নীলিমা। ব্যয় করছে কে? ব্যয় করছে হচ্ছে নীলিমা ফার্মেসি। ব্যয় করছে নীলিমা ফার্মেসি। এই যে এখানে সুন্দর করে ডেবিট ভাউচার লিখে ফেলছি, সুন্দর করে এখানে তারিখ লিখছি। গ্রহণকারীর নাম, গ্রহণকারীর নাম কে নিছে, তো গ্রহণকারীর নাম হচ্ছে জনাব আশিক, যেহেতু সে বাড়ি ভাড়া নিছে। আর ঠিকানা আমরা লিখে দিলাম মিরপুর। ঠিক আছে, ওকে ডান। এবারে দেখো লক্ষ্মী ভাই, এই পাশে আমরা সুন্দর করে লিখি কি, ডেবিট ভাউচার নং আর ভাড়া। তাহলে এবার আমি তোমাদের এই যে সামনে দাঁড়াইলাম, আমার সাথে সাথে একটু মনোযোগ সহকারে একবার মাথা নিয়ে নাও। প্রথম হচ্ছে আমরা কে ভাউচারটা তৈরি করছে তার নাম লিখছি, তারপর হচ্ছে ডেবিট ভাউচার একটা হেডলাইন দিছি, এই পাশে হচ্ছে তারিখ, এরপর হচ্ছে গ্রহণকারীর নাম মানে টাকাটা কে নিচ্ছে, তারপর হচ্ছে ঠিকানা, শেষ। এই পাশে হচ্ছে ভাউচার নং, ডেবিট ভাউচার নং, আর এবার হচ্ছে কোন খাতে আমি এটা খরচ করছি। ডান, লিখে ফেললাম। এবার আমরা ক্রমিক নং নিলাম, ফার্মেসির ভাড়া লিখলাম, বিবরণের কাছে আর টাকা লিখলাম, শেষ। এবার একটা গোপন তথ্য বলে দেই, মনে রাখো ক্যাশ মেমো তৈরি করা হয় 3 কপি। ক্যাশ মেমো চালান তৈরি করে বিক্রেতা, এইটা হচ্ছে করে ডেবিট ভাউচার তৈরি করে যে ডেবিট ভাউচার মানে যে ব্যয় করছে সে।
ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচারের সিগনেচার থাকে হচ্ছে 4টা। ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচারের সিগনেচার করা থাকে 4টা। আমি বারবার করে তোমাদের এই কথাটা কেন বলি, এগুলোর সাথে সাথে আমি তোমাদের নৈবিত্তিকটা মুখস্থ করে ফেলি, কারণ নৈবিত্তিক আসলে এর মধ্যে থেকেই আসে। দেখে এখানে কয়টা সিগনেচার, 1 2 3 4, গট ইট। তাহলে এই হচ্ছে গিয়ে আমার কি 4টা স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। 10,000 টাকা মাত্র, কথায় আমরা লিখে দিছি 10,000 টাকা মাত্র। তাহলে আমরা একটা ভাউচার কিভাবে তৈরি করি আবার একটু আসি। প্রথমে কে তৈরি করে তার নাম, তারপরে হচ্ছে ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার, দেন তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, গ্রহণকারী মানে হচ্ছে কাকে প্রদান করলাম বা কে নিল, তারপর হচ্ছে ডেবিট ভাউচার নং, হিসাব খাতের নাম, ডান। এরপরে ছক, ক্রমিক নং, ব্যয়ের বিবরণ এবং কি টাকা, ডান। আমরা টাকা বসাই দিছি সুন্দর করে। এরপরে আমরা 4টা স্বাক্ষর বসাই দেব, ক্যাশিয়ার, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার মানে যে এটা গ্রহণ করছে। দেন এই একটা চমৎকার ডেবিট ভাউচার তৈরি হয়ে গেল। তার মানে এটা আমরা ভালো করে জানি, যখন আমাদের ব্যয় হয় তখন আমরা ডেবিট ভাউচার করি, যখন আমাদের আয় হয় তখন আমরা ক্রেডিট ভাউচার করি। সো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি হচ্ছে শেষ করছি সিলেট বোর্ড 2023 সালের এই অঙ্ক। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ভাই ও বোন যথেষ্ট ভালো করে বুঝতে পারছে এবং তারা হচ্ছে এটাকে মনোযোগ সহকারে সবসময় প্র্যাকটিস করবে এবং যেখানে প্রবলেম হবে সেখানে তোমাদের জন্য নাজমুল ইসলাম আছি আমি অবশ্যই সবসময়। যে কোনো সলিউশনের জন্য তোমরা অবশ্যই এগুলো জানাতে পারো কমেন্টস বক্সে, এবং তোমাদের জন্য সবসময় একটা উৎসাহ থাকবে, যে সুযোগটা জীবনে তোমরা পাচ্ছ, যে সুযোগটা লাইফে আল্লাহ তোমাদের দিচ্ছে সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগাও। নিজেকে ঠকায়ও না, তার কিন্তু কোনো জবাব দিতে পারবো না কখনো। ধন্যবাদ।